অতিথি হিসেবে আজকে আমাদের সঙ্গে যিনি যুক্ত হয়েছেন তিনি এমডি মাহবুবুল আলম। তিনি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট। তোহা, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফোকাস অনে যুক্ত হবার জন্য, এবং অনেক অনেক অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ এবং আপনার টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ধন্যবাদ। আপনার কাছে অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে মার্কিন মুলুকের নবনির্বাচিত প্রেসিডেন্ট, এবং তিনি ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়েই তিনি একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে ইমিগ্রেশন, অর্থাৎ তিনি অভিবাসন বন্ধের জন্য আসলে বেশ আগে থেকেই, নির্বাচনের আগে থেকেই তিনি প্রচারণা চালাচ্ছিলেন, এবং এসেই তিনি বলেছেন যে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছেন। বিশেষ করে যদি বলতে হয় তাহলে বলবো যে আমেরিকার যে দক্ষিণে যেটা রয়েছে মেক্সিকোর যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের সঙ্গে তিনি আসলে খুবই একটা কড়াকড়ি নিরাপত্তার মধ্যে রেখেছেন, এবং আমেরিকার ভেতরে যারা বসবাস করছেন, বিশেষ করে যাদেরকে বলা হচ্ছে যে অবৈধ ইমিগ্রেন্ট, তাদেরকেও তিনি দেশে ফেরত পাঠাবেন। আপনার কি মনে হচ্ছে ট্রাম্প সরকার ক্ষমতায় এসে কেন এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ। খুবই সময়োপযোগী আলোচনা। ট্রাম্প, আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, ক্ষমতা গ্রহণ করেছেন। জি। তিনি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলেন। আপনি রাইটলি বলেছেন যে যখন তিনি ইলেকশন ক্যাম্পেইন করছিলেন তখনই অভিবাসন নিয়ে তথা ইমিগ্রেশন নিয়ে অনেক অনেক কথা বলেছেন, এবং তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যখন তিনি ক্ষমতাটি ঠিক গ্রহণ করলেন। আমরা 20 তারিখ থেকে শুরু শুরু হতে দেখেছি যে তিনি অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার দেয়া শুরু করলেন, যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এবং যেটি সবার আগে তিনি উপস্থাপন করলেন সেটি হলো ইমিগ্রেশন। ইমিগ্রেশনের উনি অবশ্যই চাচ্ছেন ওনার দেশকে, ওনার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে। এটা প্রত্যেক দেশই চায়। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একটি উন্নত দেশ সারা বিশ্বব্যাপী, এবং এর প্রতি সবারই একটা আকর্ষণ রয়েছে। জি। অনুন্নত দেশগুলোর যারা সিটিজেন রয়েছে তাদের সবারই আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো উন্নত কান্ট্রিগুলো। স্পেশালি যদি আমরা বলি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, জি। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড সহ এই দেশগুলো। সেই ক্ষেত্রে সেই দেশের যে সরকারগুলো আসে তারা নির্বাচনের আগেই এই ধরনের কোনো না কোনো প্লেজ করে থাকে, কোনো না কোনো ম্যানিফেস্টোতে তাদের উল্লেখ করে থাকে যে তাদের ইমিগ্রেশন নিয়ে কি ধরনের পদক্ষেপ হবে। তো ট্রাম্প, যেহেতু আমরা জানি যে ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট ইউএস এর, যিনি ইমিগ্রেশন নিয়ে সবসময় কথা বলেছেন, তার আগের টার্মে কথা বলেছেন, অনেক ধরনের অর্ডার্স দিয়েছেন, অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। যেই দেশে আব্রাহাম লিঙ্কন অভিবাসীদেরকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছিলেন, সেই দেশে ট্রাম্প তাদেরকে এখন অভিশাপ হিসাবে মনে করছেন। তার কথাবার্তা অথবা বডি ল্যাঙ্গুয়েজ সেই রকমই প্রমাণ করে, কারণ তার প্রথম এক্সিকিউটিভ অর্ডারটার মধ্যে ইমিগ্রেশনটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। এবং আপনি রাইটলি বলেছেন যে সাউদার্ন বর্ডার যেটা, সেখানে তিনি ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছেন। তিনি স্পেশালি কিউবা, নিকারাগুয়া, হাইতি, মেক্সিকো এই দেশের লোকগুলোকে আর আসতে দিতে চাচ্ছেন না। গত সরকারের সময় আমরা যদি জো বাইডেন সরকারের সময় দেখি, সেখানে 5 লাখেরও বেশি লোক এই কান্ট্রিগুলো থেকে আছে যারা সেখানে ভিসা ফ্রি আসতে পারে এবং সেখানে কাজ করতে পারে। তিনি এখন বলতে চাচ্ছেন এদেরকেও আসতে দিবেন না। তাহলে তার এখানে এসে কাজ করবে কারা? তাদের যে আপনাকে আপনার সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, আমি দুঃখিত। সমস্যা। সেটি হচ্ছে যে যারা আমেরিকাতে আছেন, যে অভিবাসী রয়েছেন অবৈধ, তারা তো আসলে আমেরিকার ইকোনমিতে অনেক অবদান রাখছেন, কারণ তাদেরকে দিয়ে অনেক কম ওয়েজেসে কাজ করানো যায়। তো সেটি কি ট্রাম্প সরকারের যে আছে সেখানে কি অর্থনৈতিক অবদান রাখছে কিনা অতিরিক্ত? না, এখানে একটি বিষয় লক্ষণীয় যে ট্রাম্প যেই রকম করে অবৈধ অভিবাসীদের নিয়ে কথা বলছে, আমি অবৈধ শব্দটি বলতে চাই না, আমি একটু এটাকে আনডকুমেন্টেড বলতে চাই, যে তারা ডকুমেন্টবিহীন। জি। আম, সেখানে তিনি একটি কথা বলেছেন যে আহ, তিনি আনডকুমেন্টেড লোকজনকে ডিপোর্ট করবেন, পাশাপাশি তিনি লিগ্যাল মাইগ্রেন্টকে কিন্তু এনকারেজ করছেন। এখন লিগ্যাল মাইগ্রেশন যদি হয়ে থাকে তাহলে আর কিন্তু কোনো সমস্যা থাকে না। সেক্ষেত্রে লিগ্যাল মাইগ্রেশনটাকে কিছুটা ইজি করতে হবে, কারণ আমরা জানি যে আমেরিকার যে লিগ্যাল সিস্টেম অথবা যে মাইগ্রেশনের যে সিস্টেমটা এটি খুবই টাফ। আর এই কারণেই
বিভিন্ন অনুন্নত দেশ থেকে মানুষ ইললিগাল ওয়েতে সেখানে ঢুকবার চেষ্টা করে, যার কারণে সেখানে প্রায় 11 মিলিয়ন আনডকুমেন্টেড লোকজনের বসবাস এখন তারা বলছেন। এবং স্পেশালি আমরা যদি নিউ ইয়র্কের কথা বলি, শিকাগোর কথা বলি, শুধু নিউ ইয়র্কে 5 লাখেরও বেশি, মোর দ্যান 500,000 আনডকুমেন্টেড লোক রয়েছে। এবং মানে দুঃখের বিষয় অথবা এটা আশ্চর্যের বিষয়ও যে নিউ ইয়র্কের যিনি মেয়র, তিনি কিন্তু সহায়তা করছেন এবং তাকে কিন্তু ধন্যবাদ দেওয়া হয়েছে সিনেট থেকে যে তিনি এই আনডকুমেন্টেড লোকজনকে ধরতে সহায়তা করছেন। কারণ আমরা দেখেছি যখনই তিনি এক্সিকিউটিভ অর্ডারটা দিলেন তারপর থেকেই কিন্তু ব্যাপক হারে ধরপাকড় শুরু হয়েছে। আমার কাছে গত পরশুদিনের একটি বিবিসির রিপোর্ট আছে যেখানে তারা 3 দিনে 3,500-র মতো আনডকুমেন্টেড অভিবাসী ধরেছেন। এবং সেখানে খুব আশ্চর্যজনক ভাবে আমরা দেখছি যে গভর্নমেন্টের সমস্ত মেকানিজম এই পক্ষে কাজ করছে এবং তারা তাদেরকে ফার্স্ট ট্র্যাকে ডিপোর্ট করতে চাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন সংস্থা তারা বলছে যে তারা লজিস্টিক সাপোর্টটা দিবে। শুধুমাত্র একটি স্টেটের একজন জাজ তিনি এই অর্ডারের বিরুদ্ধে একটি ইনজাংশন দিয়েছেন। তো এটি আসলে খুব বেশি কাজে আসবে বলে মনে হচ্ছে না। এবং এখানে যেই জিনিসটি দেখেন, এই ইললিগাল মাইগ্রেন্ট বলতে আসলে এখানে আমি একেবারে ওরা ওরা কিন্তু সংজ্ঞাটা অনেক বড় রেখেছে। যেমন ধরেন যারা রেফিউজি হিসেবে আছে জি তাদেরকে ধরেছে, যারা একদম কোনো ডকুমেন্ট ছাড়া আছে তাদেরকে ধরেছে। কারণ রেফিউজি হিসেবে যারা আছে অথবা যারা ভিজিট ভিসা, আপনি জানেন যে ওখানে গিয়ে 5 ইয়ার্স এর ভিজিট ভিসা পাওয়া যায় জি জি ইউএস। তো সেই ক্ষেত্রে যারা ভিজিট ভিসা আছে তাদেরকে বলেছে তারা টেম্পোরারি মাইগ্রেন্ট। তো এরাও কিন্তু ঝুঁকির মধ্যে আছে। তো শুধুমাত্র যে একেবারে আনডকুমেন্টেড তাদের কথা না, অন্যরা যারা আছে যারা ওখানে গিয়ে কাজ করছে বিভিন্ন ভাবে তারা সবাই এই ঝুঁকির মধ্যে আছে। এবং এই ঝুঁকির কারণে বিভিন্ন স্টেটে স্কুল এবং সার্চ লোকজন যাওয়া বন্ধ করে দিয়েছে। এগুলো নিউজে এসেছে, সিএনএন এর মতো নিউজ তারা করেছে। এবং স্টেট থেকে এখন বলা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে না তোমরা স্কুল কামাই করবে না, তোমরা সার্চে আসতে শুরু করো। কারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করা হয়েছে। এবং আমি আপনার অর্থনৈতিক বিষয়টা একটু বলতে চাই। অবশ্যই মাইগ্রেন্টরা লিগাল হোক ইলিগাল হোক তারা ইকোনমিতে অবদান রাখে, জি কিন্তু নিশ্চয়ই। যখন লিগাল ওয়েতে অবদান রাখবে তখন সেটি কিন্তু জাতীয় যে ইকোনমি সেখানে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলে এবং সেখানে সেটা তাদের হিসাবে সহজভাবে আসে। আদারওয়াইজ আপনি যখন যদি আমাদের সাথে আপনি তুলনা করেন তাহলে দেখবেন যে ইলিগাল মাইগ্রেন্টরা যে ইনকামটা করছে তারা এটাকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারছে না। হ্যাঁ, তাদের ইনকামটি এখানে ইকোনমিতে ফ্লো তৈরি করছে কিন্তু মেইন স্ট্রিমে সরাসরি আসছে না। সেক্ষেত্রে দেশ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়। তো ট্রাম্প সেই জিনিসগুলো বিবেচনায় রেখেই তিনি চাচ্ছেন যে তার ইমিগ্রেশন পলিসিকে অনেক বেশি স্ট্রিক্ট করবেন। যারা ওখানে লিগালি অথবা ইলিগালি অথবা টেম্পোরারি আছেন তাদেরকে তিনি ডিপোর্ট করতে চাচ্ছেন। এবং ওভারঅল যে ইমিগ্রেশন ইলিগাল যে এন্ট্রিটি রয়েছে স্পেশালি সাউদার্ন বর্ডার দিয়ে তাদেরকে পুরোপুরি বন্ধ করতে চাচ্ছেন এবং তিনি ওয়াল দেওয়ার চেষ্টা করছেন, প্ল্যান করছেন। সো এটি আসলে জানি না কত দূর যাবে। যেহেতু ট্রাম্পের এখন কংগ্রেস এবং সিনেটে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, হয়তো তিনি এগুলো বাস্তবায়ন করতে পারবেন। জি ধন্যবাদ। একই প্রসঙ্গে আরেকটু জানবো, সেটি হচ্ছে ট্রাম্পের অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে বিষয়টি খুবই পপুলার ছিল সেটি হচ্ছে বাই বার্থ, আসলে ছেলেমেয়েরা যারা আর কি বেবি হতো তারা ওখানকার সিটিজেন হয়ে যেতেন এবং সেটি তিনি বাতিল করেছেন। এটি কি আসলে মাইগ্রেন্টদের উপরে কেমন ইম্প্যাক্ট পড়ছে? জি, এটি একটি খুবই দারুণ ইস্যু এবং গুরুত্বপূর্ণ ইস্যু বটে। তিনি ক্ষমতায় আসার সাথে সাথেই ইমিগ্রেশন পলিসির যে কয়েকটি উল্লেখযোগ্য পলিসি ঘোষণা করেছেন এবং যে কয়েকটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন তার মধ্যে এটি অন্যতম অর্ডার, যে বাই বার্থ সেখানে কেউ সিটিজেন হতে পারবে না অথবা থাকতে পারবে না। জি এখন এটি অবশ্যই ইমিগ্রেন্টদের উপরে বিরূপ প্রভাব ফেলেছে এবং ফেলবে ভবিষ্যতেও। কারণ সেখানে লক্ষ লক্ষ লোক রয়েছে, মিলিয়ন লোক রয়েছে যারা এইভাবে আছে। সেখানে হঠাৎ করে 150 বছরের একটি কাস্টম, এই জি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার অথবা নাগরিকত্ব পাওয়াটা কিন্তু 150 বছর ধরে ইউএসএ তে চলছে। তো সেটি যদি এখন হঠাৎ করে বন্ধ করে এবং দেওয়া হয় এটি এবং এবং এটি একটা মূল কারণ আমেরিকাতে মানুষের যাওয়ার যে একটা আগ্রহ। জি, অবশ্যই অবশ্যই এটি একটা অন্যতম মূল কারণ আমি বলবো, যেটি তিনি এক্সিকিউটিভ অর্ডারে বলেছেন যে 20 ফেব্রুয়ারি থেকে সেটি কার্যকর হবে। এবং তিনি যে বিষয়টি এখানে যে অর্ডারটি দিয়েছেন তার নাম দিয়েছেন প্রটেক্টিং দ্য মিনিং অ্যান্ড ভ্যালু অফ আমেরিকান সিটিজেনশিপ। এই
প্রজেক্টের আন্ডারে এটার আন্ডারে তিনি মনে করছেন যে আমেরিকান সিটিজেনশিপের যে ভ্যালুটা রয়েছে, যে মিনিংটা রয়েছে, সেটি প্রটেক্ট করতে গেলে এই ধরনের জন্ম বন্ধ করতে হবে। কারণ আমরা দেখি যে ইনফ্যাক্ট আমাদের দেশ থেকে অনেকেই ভিজিট ভিসা যখন পায় তখন ওখানে যায়, বাচ্চা ওখানেই হয়, সেক্ষেত্রে বাচ্চাটি সিটিজেন হয়, তার বাবা মাও সেই সূত্রে সেখানে থাকতে পারে, জি। একটা সময় গিয়ে সেখানে নাগরিকত্ব লাভ করে। তো অবশ্যই এটি খুবই ইমিগ্রেন্টের জন্য খুবই দুঃখজনক, এবং এটি যদি সত্যি সত্যি কার্যকর হয় তাহলে সেটি ইমিগ্রেশনে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। এবং এটি শুধু ইমিগ্রেশনও নয়, এখানে ওখানকার ইউএস এর যারা রয়েছেন, যারা বিভিন্ন চ্যারিটি সংস্থায় কাজ করেন, যারা অভিবাসন নিয়ে কাজ করেন, তেমনি একটি অভিবাসন সংস্থা ইউনাইটেড উই ড্রিম, তার সিইও গ্রেস মার্টিনেজ অলরেডি বলেছেন যে জি। আমরা যদি এই ধরনের কার্যক্রম চলতে থাকে এবং যে উদ্যোগটি নেওয়া হচ্ছে, যে অর্ডারটি দেওয়া হয়েছে, এবং 20 তারিখ থেকে যদি সেটি সত্যি সত্যি এক্সিকিউট করা হয় তাহলে তারা আইনি চ্যালেঞ্জে যাবে। এবং এবং তারা আরেকটি মতামত দিয়েছে যে এটি কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্টিং। কারণ কনস্টিটিউশনাল যে ইউএস এর কনস্টিটিউশনাল যে ভ্যালুজ রয়েছে, যে নর্মস রয়েছে, যে মিনিং রয়েছে, সেটির সাথে এটি সাংঘর্ষিক। সাংঘর্ষিক। সেটি কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। কোর্টে যদি চ্যালেঞ্জ হয় তাহলে অবশ্যই কোর্টের রায়ের উপর ডিপেন্ড করবে যে আসলে ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেত্রে সফল হবেন কি হবেন না। জি। এবার আমরা আসবো একটু ভিন্ন প্রসঙ্গে। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে ঋষি সুনাক যখন ক্ষমতায় এলেন তিনিও অভিবাসন নীতি নিয়ে বেশ কিছু কড়াকড়ি কিছু নিষেধাজ্ঞা দিয়েছিলেন, এবং সেটির একটি ধারাবাহিকতা কিন্তু কিয়ার স্টারমারও বজায় রেখেছেন। সেক্ষেত্রে কি আসলে এইসব যে উন্নত দেশগুলো রয়েছে সেখানে যদি মাইগ্রেন্ট নিয়ে যদি এ ধরনের কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি হয়, সেক্ষেত্রে কি ব্রিক্স যে দেশগুলো আছে সেগুলোতে কি মানুষ ঝুঁকবে কিনা? জি, ধন্যবাদ। অবশ্যই আমরা ইউকে তে বসে ইউএস এর আলোচনা করছি, জি। ইউকে এর আলোচনা চলেই আসবে। সো মাইগ্রেশনের ক্ষেত্রে আসলে দেখেন, উন্নত কান্ট্রিগুলোর পলিসিটা কিছুটা সেমই থাকে, এবং যেই সরকারি আসুক না কেন কেউ হয়তো একটু একটু ফ্লেক্সিবল থাকে, কেউ বেশি স্ট্রিক্ট হয়। যেমনটি জো বাইডেন অনেক বেশি ফ্লেক্সিবল ছিল, জি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এসে সে সাথে সাথেই এটিকে খুব রেস্ট্রিক্ট করছে। তেমনি করে ইউকেতেও ঋষি সুনাক যখন এসেছেন তখন ইমিগ্রেশনটা ইউকেতে আমরা জানি যে একটি ট্রাম্প কার্ডের মতো। এটা ইউজ করে কিন্তু তারা ক্ষমতায় আসতে পারে অথবা নির্বাচনী বৈতরণী পার হতে পারে। এটি একটা দারুণ একটা কার্ড। এখানে এই কার্ডটি প্রত্যেকটা সরকারি খেলে, এবং ঋষি সুনাক একটু বেশি খেলেছে। তিনি এটাকে ইউজ করে আবার ক্ষমতায় থাকতে চেয়েছেন। তিনি বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন স্পেশালি বর্ডার কে কন্ট্রোল করবার জন্য অনেক অনেক উদ্যোগ নিয়েছেন। কোনো উদ্যোগই আসলে সফল হয়নি যদি না ওয়ার্ল্ড ওয়াইড এই রেফিউজিদেরকে, এই যুদ্ধ বিগ্রহ থামানো না হয়। কারণ আপনি খুবই ডেসপারেট পিপলকে কখনোই আটকাতে পারবেন না। জি। তিনি ঋষি সুনাক যখন ছিল তখন চ্যানেল ক্রস করাকে অনেক বেশি স্ট্রিক্ট করেছে। তিনি এখান থেকে ডিপোর্ট করবার জন্য চেষ্টা করেছে, উগান্ডাতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনোটাই আসলে শেষ পর্যন্ত সফল হননি। কারণ মানুষের স্রোত আসলে বন্ধ করে রাখা যায় না, সেইগুলোর আসলে একদম গোড়াতে হাত দিতে হবে, যে যেখান থেকে তারা আসছে সেখানে সেই সমস্যাটা সমাধান করতে হবে। আদারওয়াইজ এই ইমিগ্রেশনের এই কঠিন অবস্থাগুলো অথবা কঠিন বাস্তবতা থেকে বের হয়ে কেউ আসতে পারবে না। ঋষি সুনাক যে জায়গায় রেখে গিয়েছেন, কিয়ার স্টারমার প্রাইম মিনিস্টার হবার পরে সেই পথেই হাঁটছেন। তিনি খুব বেশি পরিবর্তন অথবা পরিবর্ধন সেখানে করেননি। যেটি ইমিগ্রেন্টদের একটি ধারণা ছিল যে লেবার গভর্নমেন্ট অলওয়েজ ইমিগ্রেশন জি, বান্ধব এই আলোচনাটা তখন উঠেছিল যে নিশ্চয়ই লেবার পার্টি আসলে আসলে ইমিগ্রেন্টদের জন্য একটু সুযোগ সুবিধা তৈরি হবে, কিন্তু তেমনটা হয়নি। এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, একটা পরিসংখ্যানে এসেছে যে লেবার পার্টির জনপ্রিয়তা অনেক অংশে কমেছে। এটা মূল কারণ কি, আপনার কি মনে হয়? না, এটা শুধুমাত্র যে ইমিগ্রেশন সেটা আমি বলবো না, যে জনপ্রিয়তা কমবার ক্ষেত্রে অবশ্যই ইমিগ্রেশনটা একটি ভাইটাল ইস্যু। কারণ আমরা যদি আরেকটু পেছনের দিকে যাই, যে জি। কনজারভেটিভ সরকার যখন ক্ষমতায় ছিল তারা 2020, 21, 22, 23 এবং 24-এর জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, এবং সেই সময় এই দেশে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এসেছে, বৈধভাবে এসেছে। অবৈধভাবে তো এসেছে একটা অংশ, কিন্তু বৈধভাবে আরেকটা অংশ এসেছে, এবং সেখানে আমরা অনেক বেশি লুপ হোলস দেখতে পেয়েছি। যেমন আপনি যদি স্টুডেন্ট ভিসার কথা বলেন, আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসার কথা বলেন, আপনি যদি আদার যে বিজনেস ভিসার
ভিসাগুলো রয়েছে সেগুলোর কথা বলেন, সেখানে কিন্তু ওই সরকারের জ্ঞাত সারেই এখানে তারা লক্ষ লক্ষ ইমিগ্রেন্টকে নিয়ে এসেছে, এবং সর্বকালের সর্বোচ্চ সংখ্যক ইমিগ্রেন্ট তারা এক বছরে 600,000-এরও বেশি ইমিগ্রেন্ট কিন্তু এখানে নিয়ে এসেছে বৈধভাবে। জি। অবৈধভাবে ঢোকার সংখ্যা কিন্তু খুব বেশি না, যদিও তুলনামূলক আগের বছরগুলো থেকে বেশি, কিন্তু বৈধতার চেয়ে অবৈধভাবে একদমই আমি বলবো যে কোয়ার্টার, কম্পেয়ার করলে কোয়ার্টার% না। সো সেক্ষেত্রে কেয়ার স্টারমারের যে জনপ্রিয়তা এটি শুধুমাত্র আপনার ইমিগ্রেশনের উপরে না, সেক্ষেত্রে অবশ্যই ইকোনমিক ইনফ্লেশন রয়েছে এখানে। অন্যতম একটি জিনিস এখানে আপনি খেয়াল করবেন যে ক্রাইমের ক্ষেত্রে একটি বিষয় রয়েছে যে যেটা আমরা নাইফ ক্রাইম অথবা নাইফ অফেন্স এখানে দেখি আমরা, সেই জিনিসগুলো আসলে এই সরকার এসে খুব বেশি ট্যাকল করতে পারছে না, খুব বেশি ভালোভাবে ডিল করতে পারছে না। ইমিগ্রেশনকে আমি একদম এই ক্ষেত্রে এক নম্বরে রাখবো না, কারণ বরঞ্চ এই সরকার এসে ইমিগ্রেশন অনেক টাইট করছে, এবং আপনি দেখেছেন যে অনেক যে ঋষি সুনাকের যে প্রকল্পগুলো ছিল অথবা তাদের যে এইগুলো ছিল সেগুলো তারা অনেকটা বন্ধ করে দিয়েছে, এবং এই সরকার এগুলো তো চালু করছেই না, বরঞ্চ প্রতিনিয়তই যারা আনডকুমেন্টেড এখানে রয়েছে তাদেরকে ধরবার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং ডিপোর্ট করবার চেষ্টা করছে। অনেক লোককে কিন্তু ইতিমধ্যে জি। গত কয়েক মাসে, গত কয়েক বছরের মধ্যে গত কয়েক মাসে সর্বোচ্চ সংখ্যক ডিপোর্টেশন কিন্তু ইউকে থেকে হয়েছে। সো সেই ক্ষেত্রে অবশ্যই ব্রিটিশ জনগণ কেয়ার স্টারমারের উপর আস্থা রাখতেই পারে, কিন্তু তিনি অন্যান্য ক্ষেত্রে আপনি যদি ইকোনমির দিকে তাকান অথবা প্রাইমের দিকে তাকান, জি। তাহলে সেই সব ক্ষেত্রে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। অল্প কয়েক মাসের মধ্যেই তার ক্ষমতায় অধিষ্ঠিত হবার সময় মাত্র 6 মাসের মতো গিয়েছে, এই 6 মাসেই কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এটি অবশ্যই তার জন্য দুঃখজনক। দেখা যাক তিনি কতটুকু আবার এটাকে ব্যাক করতে পারেন, রিগেইন করতে পারেন। জি, ধন্যবাদ। আরেকটু আমি জানবো আপনার কাছে যে আমরা দেখছি যে যারা আসলে স্টুডেন্ট ভিসায় এদেশে আসছেন উন্নত জীবনযাপনের আশায়, কিংবা বিশেষ করে আমি স্টুডেন্টদের কথা বলবো, তা সেই সব দম্পতি যারা আসছেন তারা এসেই আসলে বেবি প্ল্যান করছেন বা বাচ্চা জন্মদান করছেন এইটা ভেবে যে 7 বছর পরেই হয়তো বা তাদের যে সমস্যা ইমিগ্রেশন নিয়ে সেটি সলভ হয়ে যাবে। এটি কি আসলে 7 বছর পর্যন্ত এটা নিয়মটা থেকে যাবে, নাকি কোনো পরিবর্তন আসতে পারে কিনা? তাদের উদ্দেশ্যে আপনি, সেই সব বাবা মাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, একদিকে আমরা যখন ইউএস এর কথা বলছি সেখানে বাই বার্থ সিটিজেনশিপ বন্ধ করবার জি। উদ্যোগ নেওয়া হয়েছে, আবার ইউকেতে সেক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবল করা হয়েছে। জি। ইউকের যে 7 ইয়ার্স যে রুলটি ছিল যে কোনো বাচ্চা যদি এখানে জন্মগ্রহণ করত অথবা অন্য দেশ থেকে এসে এখানে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স ধরে যদি ইউকেতে থাকে, তাহলে ইতিপূর্বে 23 সালের আগ পর্যন্ত তারা এখানে প্রথমে একটি লিমিটেড লিভ টু রিমেন পেত, তারপর একটি পর্যায়ে গিয়ে 10 বছর পরে গিয়ে তারা এখানে সেটেল হতে পারতো, সেটা ইরেসপেক্টিভ অফ লিগাল অর ইলিগাল। আসার পরে লিগালি আসলো অথবা লিগালি থাকলো অথবা ইলিগালি আসলো, যেভাবেই থাকুক না কেন একটা বাচ্চা যখন এখানে ঢুকবে অথবা জন্মগ্রহণ করবে 7 বছর থাকার পরে সেখানে থাকবার একটি রাইট পাইতো, এবং সেটি লিমিটেড লিভ ছিল। এবং সেই ক্ষেত্রে তার বাবা মা যারা রয়েছে, ভাই বোন যারা আদার্স ভাই বোন, তারাও কিন্তু একটি লিমিটেড লিভ টু রিমেন পেত। ঋষি সুনাকে এই ক্ষেত্রে একটি ভালো কাজ করেছে কনজারভেটিভ গভর্নমেন্ট। সেই ক্ষেত্রে তারা একটি আইন করেছে যে যারা 7 ইয়ার্স থাকবে এখানে, সেটি স্টুডেন্ট হোক, ওয়ার্ক পারমিট হোক, যে কোনো ভিসা এসে অথবা ইললিগালি এসে যদি কোনো বেবি এই কান্ট্রিতে হয় অথবা 7 ইয়ার্স ধরে কন্টিনিউয়াসলি থাকে, তারা এখানে দুইটি ভাগ করেছে। যারা এই দেশে জন্মগ্রহণ করেছে এবং 7 ইয়ার্স ধরে থাকবে, তাদেরকে সরাসরি ইনডিফিনিট লিভ টু রিমেইন দিয়ে দিবে, তারপরে হলো তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যারা বাইরে থেকে আসবে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স থাকবে, তারা প্রথমে একটি লিমিটেড লিভ পাবে 2.5 ইয়ার্স, তারপর আরো 2.5 ইয়ার্স, যখন 12 বছর হবে তখন তারা এখানে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেটি ছিল 7 বছরের পরেও আরো 10 বছর, এখন সেটি 5 বছরে নিয়ে আসা হয়েছে। তো আমি বলবো এটি একটি ভালো দিক ইমিগ্রেশনের। সব খারাপ দিকের একটি ভালো দিক থাকে, এবং জি, কনজারভেটিভ নিশ্চয়ই। গভর্নমেন্ট সেটি খুব ভালো করেছে। এই ক্ষেত্রে আমাদের যারা এখানে এসেছেন গত 3-4 বছরে, আমরা যদি ধরি যে আমাদের দেশ থেকে হাজার হাজার লোক এসেছেন স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসায়, অনেকেই বাচ্চা নিয়ে এসেছেন, অনেকের এখানে বেবি হচ্ছে, অনেকেই 7 বছরের আশা এখানে থেকে যাচ্ছেন। অফকোর্স তারা একটি ভালো কিছু পাবেন, কিন্তু 7 বছর ইটস আ লং ওয়ে টু গো। সো কেউ যদি 7 বছর ঠিকঠাক মতো থাকতে পারে অবশ্যই সেই সুযোগটি নিতে পারেন, এবং এটি অবশ্যই একটি ভালো দিক বলে আমি মনে করি। মাহবুব আলম তোহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ রূপালী টিভির আয়োজনে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার সাথে অন্য একটি বিষয় নিয়ে অন্য একদিন কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। জি, আপনাকেও ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একটা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।